নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তিনি 1256 জনকে খুন করেছিলেন, 17 জনকে অপহরণ করেছিলেন, বেশ কয়েকটি ধর্ষণের সঙ্গে তার নাম যুক্ত ছিল, বহু বাড়িঘর লুটপাট করেছিলেন এবং আরো অসংখ্য গুরুতর অভিযোগ ছিল তার নামে। ভদ্রলোকের নাম এটিএম আজাহারুল ইসলাম। তিনি জামাতের একজন শীর্ষ নেতা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধকামী বাংলাদেশের জনতার উপর বীভৎস অত্যাচার চালিয়েছিলেন। দোষী সাব্যস্ত হন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। তারপর তিনি বারে বারে আপিল মামলা করেন। শেষ পর্যন্ত 27 মে 2025 বাংলাদেশের শীর্ষ আদালতের 7 বিচারপতির বেঞ্চ তাকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বা বাংলাদেশের সাম্প্রতিকতম ইতিহাসে এটা একটা কালো দিন হিসাবে বিবেচিত। ইউনূস সরকার এটিএম আজাহারুল ইসলামের জামিনের বিরোধিতা শীর্ষ আদালতে করেনি। কয়েকদিন ধরেই জামাতের নেতারা রীতিমতো তৎপর ছিলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন, সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন। তারপর আমরা 27 মে দেখলাম এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আমরা প্রথম থেকেই বলে আসছি, ইউনূসের অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি অপশক্তি এবং একটি কালো শক্তির প্রতীক, যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করে না। যদি তারা আন্তরিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করত, তাহলে এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজাহারুল ইসলামের জামিনের বিরোধিতা তারা করত। তারা কিন্তু করেনি। একটা সরকারের দৃষ্টিভঙ্গি এইগুলো থেকেই পরিষ্কার হয়ে যায়। দেখুন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা, বিএনপির কিছু নেতা, বৈষম্য বিরোধী ছাত্র, মানে ওরা জঙ্গি, বারে বারে বলে না আমরা চিকেন নেক আক্রমণ করে আমাদের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারি ভারতের মূল ভূখণ্ড থেকে। বারে বারে বলে। এক অবসরপ্রাপ্ত সেনাকর্তা যখন ভারত পাকিস্তানের সংঘাত তুঙ্গে, তখন বলেছিলেন যে এই সুযোগে আমরা 7 সিস্টার দখল করে নিই। কেউ কেউ তো 2 ঘন্টার মধ্যে কলকাতা দখল করারও ডাক দিয়েছিলেন। সেই সব সেনাকর্তারা অন্যের সাহায্য ছাড়া 2 পা হাঁটতে পারেন না। তাদের মুখে কি বুলি। ইউনূসের অন্তর্বর্তী সরকারে বা ইউনূসের প্রধান সহকারী এখন যারা উপদেষ্টা হয়েছে, জঙ্গি ওইটা মাহফুজ, কি বলেছিল? পশ্চিমবঙ্গের কিছু অংশ, আসাম, মেঘালয়, উত্তর পূর্ব নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র, নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র, তা না হলে নাকি বাংলাদেশের অস্তিত্বের বিকাশ কখনো হবে না। এই ধরনের কথা বলার পর ইউনূস তাকে তো মৃদু ভর্ৎসনাও করেনি, বরং সসম্মানে তাকে উপদেষ্টা পরিষদে বহাল রেখেছে। আজকে বৃত্তটা সম্পূর্ণ হলো যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব বিরোধী একটা দখলদার সরকার যে ঢাকায় আছে, যে কথা আমরা বারবার করে বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেমী মানুষ বলছে, তাদের কাছে বিষয়টা বোধহয় সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেল। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে, এই ধরনের ছেলেবুলোনো কথা মাঝে মধ্যে ইউনূস বলেন, সেগুলো আসলে লোকের চোখে ধুলো দেওয়ারই কৌশল। আমি 7 সিস্টার চিকেন নেকের কথাটা উল্লেখ করলাম কেন?
সম্প্রতি লালমনিরহাটে তৎপরতা শুরু হয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ ছিল, 4 কিলোমিটার লম্বা, সেখানে যুদ্ধ বিমান ওঠানামা করত। সেখানে একটা অ্যাভিয়েশন ইউনিভার্সিটি করার পরিকল্পনা করেছে ইউনূসের সরকার, এবং সেই পরিত্যক্ত এয়ার স্ট্রিপটাকে মেরামত করে খোলনলচে বদলে সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করতে চায়। সম্ভবত পাকিস্তান থেকেই সেই যুদ্ধ বিমান আনবে। তো লালমনিরহাটের থেকে খুব অল্প দূরেই হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। তা ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন চিকেন নেককে লক্ষ্য করেছে, তা আমরা ওকে হাত গুটিয়ে বসে থাকবো? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে ইউনূসের যে চিকেন নেক আক্রমণের কথা বলছেন, 7 সিস্টার বিচ্ছিন্ন করার কথা বলছেন মেনল্যান্ড ভারত থেকে, বাংলাদেশেরও এরকম 2টো চিকেন নেক আছে। একটা চট্টগ্রামে ফেনী নদীর উপর, যেটাকে আমাদের 8 ঘন্টা লাগবে বাণিজ্য নগরী চট্টগ্রামকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করতে। আর একটা আছে দক্ষিণ দিনাজপুর থেকে গারো হিলসের পর্যন্ত, একটা 80 কিলোমিটার স্ট্রিপ। সেটা দখল করে বাংলাদেশকে কয়েক ভাগে ভাগ করতে ভারতীয় সেনার 25 মিনিটও লাগবে না। তাহলে শুধু ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা শুনে রাখুন, সম্প্রতি জাপানকে অতিক্রম করে আমরা বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের সামরিক শক্তি কতটা সেটা পাকিস্তান হারে হারে বুঝেছে। আর বাংলাদেশের সেনা কোনোদিন যুদ্ধ করেনি, শুধু শান্তিরক্ষা বাহিনীতে গেছে রাষ্ট্রপুঞ্জের। ইউনূসের অন্তর্বর্তী সরকার যদি এই দুঃসাহস দেখার পরিকল্পনা কখনো করে, বাংলাদেশকে কয়েক খণ্ডে ভাগ করে দেবে ভারত। আমরা বলেছি না, আমাদের দিকে চোখ তুলে তাকালে, আমাদের মাটিকে নিশানা করলে, 140 কোটি ভারতবাসীর উপর চোখ তুলে তাকালে কি পদক্ষেপ নিতে হয় ভারতের সেনাবাহিনী, ভারতের সরকার জানে। অতএব সাবধান। হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন ভেবে চিনতে বলেছেন। তিনি সাংবিধানিক পদে আছেন, আসামের মুখ্যমন্ত্রী, আসামের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের কোনো অবসরপ্রাপ্ত সামরিক কর্তা নন, বা ইউনূসের অন্তর্বর্তী সরকারের রুটলেস ওয়ান্ডার উপদেষ্টা নয়। তিনি মানুষের ভোটে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী। তিনি যখন বলেন তখন দায়িত্ব নিয়ে বলেন। অর্থাৎ চিকেন নেকের দিকে চোখ তুলে তাকালে ফলটা কি হবে সেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে নিক। এই প্রথমবার আমরা কিন্তু এটা বললাম। হেমন্ত বিশ্ব শর্মা বললেন যে 2টো চিকেন নেক আছে বাংলাদেশে, 8 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা লাগবে না চট্টগ্রামকে ঢাকা সহ বাংলাদেশের অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করতে। 75% বাণিজ্য বাংলাদেশের হয় চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে। ওটা বাংলাদেশের বাণিজ্য নগরী। দুঃসাহস যদি করেন, মাসুল গোনার জন্য তৈরি হন। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে। এই যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ইউনূস লাগাতার ছড়িয়ে যাচ্ছেন। অনেকে হয়তো ভাবেন যে বাংলাদেশের সিংহভাগ মানুষই ভারত বিদ্বেষী। ভুল ধারণা। ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্তরাধিকারীরা, জঙ্গি, জিহাদি, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, এরা ভারত বিরোধী। কারণ এরা মনে করে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে ভারতের চক্রান্ত, জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। সেটা তারা মানতে পারে না।
তাই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি চক্রান্ত করে বাংলাদেশে ক্ষমতায় আসীন হয়ে এখন মুক্তিযুদ্ধকামী বাংলাদেশের জনতার উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে আসছে। তারাই ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের 50% উপরের মানুষ ভারতকে বন্ধু বলে মনে করে। আরো কিছু শতাংশ মানুষ আছেন যারা ভারতের সম্বন্ধে তাদের মনে কিছু অভিমান ক্ষোভ আছে, কিন্তু তারা ভারত বিরোধী না। প্রতিবেশীর সঙ্গে তো ক্ষোভ, মন কষাকষি, মান অভিমান থাকতেই পারে, তার মানে এই নয় যে তারা ভারত বিরোধী। ভারত বিরোধী হচ্ছে ইউনূসের ভাষায় যে জনগণকে ইউনূস লেলিয়ে দিতে চান মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির বিরুদ্ধে। সেই জনগণের হাতে অস্ত্র আছে, সেই জনগণে প্রশিক্ষিত জঙ্গি আছে, সেই জনগণের সঙ্গে এমন লোকজন আছে যারা গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য অস্ত্রের মজুদ ভান্ডার করেছিল। সেই জনগণকেই ইউনূস কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে, কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকামী মানুষের বিরুদ্ধে, বা কখনো যারা নির্বাচন চাইছে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চান। এরাই হচ্ছে ইউনূসের জনগণ। আপনি বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মানুষ ঠিক করবেন তারা কিভাবে ইউনূসের এই কার্যকলাপকে মোকাবিলা করবেন, নাকি বিনা বাক্য বয় ইউনূসের কথা মেনে নিয়ে বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করবেন নতুন ভাবে। এই যে ত্রাণ করিডর, হিউম্যানিটেরিয়ান করিডর, এগুলো হচ্ছে বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের উপস্থিতিকে নিশ্চিত করার প্রয়াস। ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বাংলাদেশের নাগরিক নন, এগুলো হচ্ছে তার চক্রান্ত। দেখুন, ইউনূস তো সবকিছু বেচে দেবে, বাংলাদেশের মাটি বেচবে, বাংলাদেশের আকাশ বেচবে, বাংলাদেশের জল বেচবে, সব, এভরিথিং। ওর একটাই পলিসি, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। ইউনূস এবং তার সহযোগীরা লুটে পুটে খেতে এসছে এবং লুটে পুটে খাওয়ার অঙ্গীকার নিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করবে এবং ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। এবং হ্যাঁ, বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করবে এবং ইতিমধ্যে করেছে। 27 মে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। 1256 জনকে খুন করেছিলেন। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে, শাসানি দিচ্ছে। এরাই হচ্ছে ইউনূসের জনগণ, জানেন তো। এদের বর্ষায় কিন্তু ইউনূস টিকে আছে। তাই এরাই তো ভারত বিরোধী চক্রান্ত করে, এরাই তো চিকেন নেককে বিচ্ছিন্ন করার ডাক দেয়। তাই হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা স্পষ্ট চেতাবনী, বাড়াবাড়ি করলে ফল ভুগতে হবে। দেখুন, হিমন্ত কখন বললেন? তিনি নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন, নর্থ ইস্টে বিনিয়োগের সম্মেলনে ছিলেন, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারপর 25 মে গুয়াহাটিতে ফিরে এসে তিনি এই কথাটা বলেছেন, এক্স হ্যান্ডেলেও বলেছেন, সাংবাদিক বৈঠকেও করেছেন। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা হঠাৎ করে নিজের মতো করে এই ধরনের বিষয়ে কথা বলেননি, কারণ এরা দুটো দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত। হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিয়ে বলেছেন এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে আলোচনার পর তিনি প্রকাশ্যে এই কথাটা বলেছেন। একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে জানিয়ে দেওয়া, চিকেন নেক নিয়ে বাড়াবাড়ি করলে ভারতও কিন্তু বাংলাদেশের এরকম দুটো চিকেন নেক আছে, 8 ঘন্টা লাগবে বাংলাদেশকে 3-4 টুকরোয় ভাগ করে দিতে। শুধু ইউনূস তার জঙ্গি সহযোগীরা দুকান খুলে শুনে নেবে। বাড়াবাড়ি করলে কিভাবে জবাব দিতে হয় সেটা ভারতবর্ষ জানে। বিক্রি দেশ, আস্পর্ধা কি? বাংলাদেশের বণিক সভা বলছে যে দুর্ভিক্ষ হতে পারে, সামনে পবিত্র ঈদ আসছে, সেখানে তারা কি করে কর্মচারীদের বেতন দেবেন, বোনাস দেবেন ভেবে কুলকিনারা করতে পারছে না।
তার কারণ হচ্ছে ইউনূসের সবকিছু বেচে দেওয়ার নীতি। ও কায়েমি স্বার্থকে সুরক্ষিত করার জন্য ক্ষমতা এসেছে। বিদেশি শক্তির হাতের পুতুল এবং বিদেশি শক্তিকে তুষ্ট করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করছে শুধু ইউনূস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা নিরপেক্ষ সমীক্ষা করলেই বুঝবেন যে বাংলাদেশের, আমি জোরের সঙ্গে বলছি, ৮০% বেশি মানুষ চান যে ইউনূস এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যান। এনাফ ইজ এনাফ। সেনাবাহিনী সাংবাদিক বৈঠক করেছে, কি বলেছে তারা? যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার সঙ্গে কোন রকম আপোষ তারা করবে না। ওই যে হিউম্যান করিডোর বলুন, ত্রাণ করিডোর বলুন, এটা সেনাবাহিনীর আপত্তি আছে, সেই আপত্তির কথা তারা দর্থহীন ভাষায় ঝালিয়েছে। দেখুন, মাঝে মধ্যে আমার মনে হয় সেনা প্রধান একটু দোদুল্যমানতায় ভোগেন। তিনি যেসব হুঙ্কার ছাড়েন, কখনো কখনো আমার মনে হয় সেগুলো সবই শূন্য কুম্ভের ঝংকার। এমটি ভেসেল সাউন্ডস মাচ বলে একটা কথা আছে না? সেনাবাহিনী এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেনাবাহিনীর দায়িত্ব আছে এই সরকার ঠিকভাবে চলছে কিনা। অন্তর্বর্তী সরকার, অসাংবিধানিক সরকার, কোনো লেজিটিমেসি নেই। সেনাবাহিনী যখন দেখছে ইউনূস বেঁচে দিতে চাইছে দেশটাকে, তখন সেনাবাহিনী কথার ফুলঝুরি কেন ছোটাচ্ছে? যদি তারা প্রকৃত দেশপ্রেমিক সেনাবাহিনী হয়, তাদের কাজ হলো ইউনূসকে একেবারে পত্রপাঠ বিমান ধরিয়ে ফেরত পাঠানো, যেখান থেকে এসেছিল সেখানে, এবং জঙ্গি জেহাদিদের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। যে সমস্ত জঙ্গি জেহাদিদের ইউনূস ছেড়ে দিয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে পুনরায় গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। সেনাবাহিনী বলছে যে মববাজি বানব না, কঠোর অস্ত্রে দমন করব, কিন্তু বিগত ৯ মাস সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে। সেনাপ্রধানের বিলম্বিত বোধোদয় হলো, নাকি তিনি এই ধরনের কি বলবো শূন্যগর্ভ বক্তব্য রাখতে পারদর্শী, এটা একটু সময় গেলে বোঝা যাবে, এই মুহূর্তে নয়। দেখুন, অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী গুজরাটে গেছেন। তিনি যে কথাটা বলেছেন খুব তাৎপর্যপূর্ণ। এটা শুধু পাকিস্তানের উদ্দেশ্যে তো বলছেন, কিন্তু এটা শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ তাদের উদ্দেশ্য করেও বলা। নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন প্রথমবার 2014 সালে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর 2015 ক্রিসমাসের সময় তিনি কাবুল গিয়েছিলেন। কাবুল থেকে ফেরার পথে লাহোরে নেমে নওয়াজ শরীফ, তখন প্রধানমন্ত্রী পাকিস্তানের, তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন, তার নাতনির বিয়েতে অ্যাটেন্ড করলেন। তার 7 দিন পরে পাঠানকোটে সেনাঘাঁটিতে জঙ্গিরা হামলা চালান। তারপর কেরলের কোঝিকোড়ে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং ছিল। প্রধানমন্ত্রী কি বললেন? প্রধানমন্ত্রী বললেন যে ভারতবর্ষ তথ্য প্রযুক্তি রপ্তানি করে, সারা বিশ্বে ভারতের মেধা সম্পদ, মানব সম্পদের চাহিদা তুঙ্গে, আর পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করে। পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাসবাদ দিয়ে। তিনি পাকিস্তানি আওয়ামের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা ঠিক করুন কোন পথে আপনারা আপনাদের দেশকে নিয়ে যাবেন। আপনাদের তরুণদের যে অ্যাসপিরেশন আছে, সেটা পূর্ণ করতে হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। সেই বার্তাটা আবার দিয়েছেন প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের পর নিজের রাজ্য গুজরাটে দাঁড়িয়ে, যে পাকিস্তানি আওয়ামকে ঠিক করতে হবে। তারা কি চায়? উন্নতির সড়কে, প্রগতির সড়কে হাঁটতে, নাকি সন্ত্রাসবাদীদের যেভাবে সেনা এবং পাকিস্তানের দুর্বল সরকার মদত দিচ্ছে সেটাকে চুপচাপ মেনে নিতে? চয়েসটা পাকিস্তানি জনগণের। শুধু পাকিস্তান নয়, প্রধানমন্ত্রীর বার্তা ইউনূসের অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে। নাম করেননি তিনি, বাংলাদেশের নাম করেন।
কারণ অপারেশন সিন্দুরের পরেই তো গেছেন প্রধানমন্ত্রী, তাই পাকিস্তানের নামটা করেছেন, কিন্তু ইঙ্গিত বাংলাদেশের দিকেও। আমাদের ডক্ট্রিন খুব স্পষ্ট, আমরা যুদ্ধবাজ দেশ নই, আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, কিন্তু আমাদের দেশের মাটিতে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলেই বিবেচিত হবে। তাই প্রধানমন্ত্রী খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন পাকিস্তানকে লক্ষ্য করে, জিন্দেগি জিও, রুটি খাও, वरना मेरी गली है। ভালো করে জিন্দেগি বা জীবন কাটাও, খাওয়া দাওয়া করো, অ্যাসপিরেশন পূরণ করো, যদি না করো वरना मेरी गली तो है, অর্থাৎ বুলেট আছে। পরিষ্কার বার্তা, জিন্দেগি জিও, রুটি খাও, वरना मेरी गली तो है। বার্তাটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আসিম মুনির, শাহবাজ শরীফ এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনুস এবং তার জঙ্গি সহযোগীদের উদ্দেশ্যেও কিন্তু এই বার্তা।